হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম, দিস ইজ সান ইবনে আলী ফ্রম বিউটিফুল হবিগঞ্জ। আজকে আমাদের এখানে আমাদের অতিথি আছে বর্তমানে আমাদের সম্মানিত তানভীর স্যার। তো আজকে আমরা তানভীর স্যারের কাছে জানতে যাব যে একজন মানুষ সে 1 থেকে 1.5 মাসের ভিতরে তারা এক্সাম দিতে চাচ্ছে, তো আসলে তার কেমন প্রিপারেশন নেওয়া উচিত যদি আপনি একটু সবাইকে বলতেন। জি, ধন্যবাদ স্যার। তো প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আপনার পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি আসলে বলবো আমরা যে জিনিসটা আসলে নর্মালি মনে করি আইএলস একটা কোর্স, সো এটা একটা সিলেবাস, তো আমার এইভাবে পড়ে এক্সাম দিতে হবে। তো আমি পার্সোনালি যদি একজন মানুষের ইচ্ছা থাকে যে আগামী 1 থেকে 1.5 মাস পরে সে পরীক্ষা দিবে, তো এক একজনের এক একটা মতামত। আমি জাস্ট আমার যে ওইটা আমি পার্সোনাল থিঙ্কিংটা শেয়ার করতে চাইতেছি। সো আমি মনে করি একজন মানুষ যেন এটা ফোকাস রাখে যে প্রতিদিন সে যেন কোনোভাবেই হোক 4টা মডিউল টাচ করে। সো আবার প্রেশার না নিয়ে করতে হবে। সো পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আপনি আপনার ডেটা শুরু করবেন হচ্ছে লিসনিং টেস্ট দিয়ে। তো আমি যেটা করতাম বা আমি যেটা সাজেস্ট করি, ঘুম থেকে উঠার পরে ডাজন্ট ম্যাটার আপনি মুখ ধুইছেন কিনা, আপনি আপনার দিন শুরু করবেন হচ্ছে একটা পূর্ণাঙ্গ লিসনিং টেস্ট দিয়ে। সো একটা টেস্ট দেওয়ার পরে আপনার অবশ্যই এখানে 30 থেকে 35 মিনিট সময় লাগবে। তারপরে আপনার অবশ্যই 40টা হবে না, ধরেন 30টা হলো বা 25টা হলো, যতটা হয়। তারপরে তার উচিত এটার এক্সপ্লেনেশন নেওয়া, কেন হইল না, কোন জায়গায় ভুল হয়েছে। এভাবে সে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় ব্যয় করলো। আমি তাকে সাজেস্ট করবো টেক এ ব্রেক, একটু ব্রেক না, তারপরে হাঁটাহাঁটি করো, ব্রেকফাস্ট করো, তারপরে আবার আপনি স্টার্ট করেন। তো তখন আপনি স্টার্ট করবেন হইতেছে আপনি স্টার্ট করতে পারেন হচ্ছে একটা টাস্ক 1 দিয়ে। আপনি 3-4টা স্যাম্পল নিলেন, যেটা আপনার কাছে সহজ মনে হয় এটা আপনি নিলেন, কয়েকটা স্যাম্পল আনসার পড়লেন, তারপরে আপনি একটা টাস্ক 1 লিখলেন। আপনার দিনের জন্য আইএলস পড়া শেষ। সো আমি আসলে যেটা বলি আর কি, সবসময় আপনার আইএলস জার্নিকে আপনি 2 ভাগে ভাগ করেন। 50% টাইম দেন আপনি আইএলসে, ক্যামব্রিজে, 50% টাইম দেন আপনি ইংলিশ শেখার উপর। তো আপনার সকালের যে আইএলস বা সকালে যে কেমব্রিজ নির্ভর যে টেস্ট ছিল ওইটা শেষ। বাকি যে সময়টা রেস্ট অফ দ্য টাইম আপনি ব্যয় করবেন হচ্ছে ইংরেজি শেখার মাধ্যমে। সো ইংরেজি শেখার জন্য আপনি কি করতে পারেন, আপনি প্রথমেই একটা আর্টিকেল পড়তে পারেন, রিডিং। ধরেন যেটা প্রায় 1 ঘন্টা সময় নিয়ে আপনি পড়লেন, এখান থেকে বেছে বেছে আপনি 8 থেকে 10টা বা 12টা আননোন ওয়ার্ড কালেক্ট করলেন। ধরেন এটা আপনার নোট মেকিং এর মতো, ওই আননোন ওয়ার্ডগুলো আপনি রাখলেন, আর সারাদিন আপনার কাজ হইতেছে এই ওয়ার্ডগুলো মাথায় রাখা। তারপর আবার আপনি ব্রেক নেন, দরকার হলে হচ্ছে লাঞ্চ করেন, গোসল করেন, আপনি আপনার মতো হাঁটাহাঁটি করেন, সময় নেন। তারপরে আপনি যেটা করতে পারেন, আপনি একটা ভিডিও শুনেন, ভিডিও দেখেন। ধরেন এটা হতে পারে কোন টপিকের উপর, ইজি টপিক আপনি খুঁজে বের করেন। যেমন হচ্ছে কেন অ্যামাজন ফরেস্ট দিন দিন রিডিউস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এটার উপর একটা ভিডিও দেখতে না পারেন আপনি 1 ঘন্টার উপর। ওই সময়টাতে আপনি 1 ঘন্টা ভিডিও দেখে আবার 4-5টা আননোন ওয়ার্ড কালেক্ট করুন, আর জাস্ট বোঝার ট্রাই করুন ভিডিওতে কি বলতেছে। দেখেন এখানে কিন্তু আপনি প্রথম সময়টা ব্যয় করতেছেন হচ্ছে আইএলস এর পর, পরের সময়টা ব্যয় করতেছেন ইংরেজি শেখার উপর। সন্ধ্যার আগ পর্যন্ত আপনি বাকি সময় আপনি ফ্রিলি চলাফেরা করেন, সাথে কারোর সাথে আপনি র্যান্ডম স্পিকিং করেন। যেমন আপনার দৈনন্দিন জীবনের কোনো অভ্যাস, কোনো কিছু করতেছেন। আমি এক্সাম্পল দিই সবসময়, ধরেন আপনি কলেজে গেছেন, আপনি একজন সুদর্শন হ্যান্ডসাম মানুষ, তো কোনো একজন মানুষ আপনাকে ফলো করতেছে, বা কোনো একটা গার্ল হলে একটা বয় আপনাকে ফলো করতেছে, আপনি আপনার বন্ধুর সাথে এটা শেয়ার করেন, তবে ইংরেজিতে। অর এনিথিং, আপনার লাইফের কোনো একটা এক্সপিরিয়েন্স, দৈনন্দিন জীবনে, ধরেন ভারত পাকিস্তান এখন যুদ্ধ করতেছে, কেন হতে পারে, আপনি কোনটার পক্ষে, আপনার বন্ধু কোনটার পক্ষে, জাস্ট ইংরেজিতে কথা বলা ট্রাই করেন। গেল, এটা হচ্ছে আপনার সন্ধ্যা পর্যন্ত। এখন আপনার সন্ধ্যার পরে ফ্রেশ হয়ে এখন আপনি একটা রিডিং টেস্ট নেওয়ার জন্য বসবেন। একটা রিডিং ফুল টেস্ট দিবেন, যেহেতু আপনি 1 মাস পরে এক্সাম দিবেন, আপনি একটা ফুল টেস্ট দিবেন রিডিং এর উপর। ধরেন আমরা 1 ঘন্টা টাইম ধরে দিব, 1 ঘন্টার পরে বাকি সময় আরো 1 ঘন্টা সময় নেন, আপনি এক্সপ্লেনেশন দেখেন। তো এখানে অবশ্যই আপনার ভুল হবে, তো এখান থেকে আপনি কি মানে কোন জায়গাটায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, আপনি একটু এক্সপ্লেনেশন দেখলেন। সম্ভব হলে এখান থেকে আরো 2-4টা আননোন ওয়ার্ড আপনি কালেক্ট করেন। সকালে শিখছিলেন 8-10টা, বিকালে শিখলেন আরো 2-4টা, তো এবারে যে আপনি একদিনে 15টা নতুন ওয়ার্ড শিখলেন, সাথে আপনার রিডিং পর্যন্ত শেষ। এখন আপনার কাজ হইতেছে আবার ব্রেক নেন, সময় নেন, হাঁটাহাঁটি করেন, তারপরে একটা টাস্ক 2 দেন, রাইটিং টাস্ক 2। আপনি 2-3টা স্যাম্পল নেন, যেটা আপনার সহজ লাগে, ওই স্যাম্পল আনসারটা আগে পড়েন কয়েক জায়গায়, চ্যাট জিপিটির হেল্প নিন, তারপরে লেখা ট্রাই করেন। তো দেখেন এভাবে যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত প্রিপারেশন নিতেছেন, আপনি কিন্তু নিজেকে প্রেশার দিচ্ছেন না। এক এক সময় এক একটা মডিউল করতেছেন, আবার 4টাই টাচ করতেছেন,
আর তারপরে ঘুমাইবার আগে আপনি একজন বন্ধুর সাথে বা আপনার পার্টনারের সাথে আপনি হচ্ছে মনে করেন যে একটু মাক্কার নির্ভর কিছু স্পিকিং করলেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এইভাবে যদি আপনি সারাদিনের জার্নিটা কন্টিনিউ করেন, দেখেন আপনার 4টা মডিউলও টাচ হয়ে গেল, সাথে আপনি ইংরেজি এক্সট্রা ইংলিশের উপরও একটু ফোকাস করতে পারবেন। তো আমি মনে করি এটা হচ্ছে আমার যে রোড ম্যাপটা ছিল, এটা হচ্ছে আপনার 1 মাসের রোড ম্যাপ। তো 1 মাসে আপনি 30টা রিডিং টেস্ট দিবেন, 30টা লিসনিং টেস্ট দিবেন, 30টা রাইটিং করবেন। আমি মনে করি এতটুকু আপনার 1 মাসের জন্য এনাফ। দ্যাটস ইট। ওকে, সো আমি লক্ষ্য করেছি একটা পার্সন সে 6 মাস যাবৎ আইএলটিএস এ প্র্যাকটিস করতেছে, সে অলরেডি এক্সামও দিয়ে দিয়েছে, বাট তার কোনো কিছুতে ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনার মতামত কি হতে পারে? আপনার কথা আসলে একটু মজা করে আমি একটা উদাহরণ দিতে চাই। বাংলাদেশে কিছুদিন আগে একটা ট্রেন্ড ছিল, মানুষ কিসে আটকায়। তো আমি জানি না মানুষ কিসে আটকায়, কিন্তু আইএলটিএস এর স্টুডেন্ট সর্বপ্রথম আটকায় রিডিং এ। ও রিডিং, মানুষ কিন্তু সবচেয়ে বেশি আটকায় রিডিং এ। হ্যাঁ। তো আমি সলিউশন দেওয়ার আগে আপনাকে একটা উদাহরণ দিতে চাই। মনে করেন আপনি হচ্ছে একটা মাউন্টেন ক্রস করবেন। তো আপনার একটা জব দেওয়া হলো যে ভাই তুমি 1 মাসে এই এক মাসে তুমি শিখবা কিভাবে মাউন্টেন ক্রস করতে হয়। এখন আপনার ফার্স্ট স্টেপ কি হবে? আপনি কিন্তু হাঁটতে জানেন না। এখন আপনি মাউন্টেন ক্রস করা স্টার্ট করবেন, প্র্যাকটিস করা, নাকি আগে হাঁটা শিখবেন? অবশ্যই আপনি হাঁটা শিখবেন আগে। এখন আপনি হাঁটতে জানেন, কিন্তু আমরা জানি মাউন্টেন ক্রস করতে হলে আপনার হাতে পায়ে পর্যাপ্ত জোর থাকা, পাওয়ার থাকা প্রয়োজন। এখন আপনি আবার মাউন্টেন প্র্যাকটিস করা শুরু করবেন, নাকি আপনার হাতে পায়ে একটু পাওয়ার আনা ট্রাই করবেন? অবশ্যই পাওয়ার। একটু হাতে পাওয়ার, একটু জোর বাড়ানো ট্রাই করবেন। এইভাবে যদি আপনি আপনার 25 দিন বা 20 দিন সময় ব্যয় করেন হচ্ছে আপনার হাঁটা শেখার উপর আর শরীরের পাওয়ার বাড়ানোর উপর, দেখবেন বাকি 10 দিন প্র্যাকটিস করে আপনি মাউন্টেনটা ক্রস করতে পারবেন। আমরা যদি এটাকে আইএলটিএস এর ক্ষেত্রে নিয়ে যাই, আমরা যারা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যাদেরকে দেখি 6 মাস 1 বছর আইএলটিএস দিতে পারে না, তাদের যাত্রাটা হচ্ছে এমন। তারা হাঁটতে শিখে না, তারা সরাসরি চলে যায় মাউন্টেন ক্রস। যে ব্যক্তি ইংরেজি জানে না, সে কিভাবে আইএলটিএস দিবে? তার তো আগে ফোকাস করতে হবে কিভাবে ইংরেজি শিখতে হয়। সো ইংলিশ শেখার জন্য আমি বলবো তাদের রোডম্যাপটা হবে একটু ভিন্ন। তারা তাদের 30 to 40% টাইম স্পেন্ড করবে আইএলটিএস এর উপর, আরো কম দরকার হলে। আর মোস্ট অফ দ্য টাইম তারা স্পেন্ড করবে ইংরেজি শেখার উপর। কারণ আপনি হাঁটতে জানেন না, তাহলে মাউন্টেন যেভাবে আপনি ক্রস করা আপনার জন্য সম্ভব না। আপনি যদি ইংরেজি না জানেন, আপনার পক্ষে আইএলটিএস পাস করা বা ভালো একটা স্কোর করা সম্ভব না। তো আমি তাদেরকে সাজেস্ট করব, তাদের জার্নিটা হবে একটু ব্যতিক্রম। তারা হচ্ছে কেমব্রিজ নির্ভরতা কমিয়ে আনবে। তারা প্রতিদিন এনশিওর করবে তারা যেন 1 থেকে 2 ঘন্টা সময় কোনো একটা ভিডিও দেখে এবং শুনে। এটা হতে পারে কারো পডকাস্ট, হতে পারে আপনার প্রাণী রিলেটেড, অ্যানিমেল রিলেটেড ভিডিও, হতে পারে আপনার আর্কিটেকচার রিলেটেড ভিডিও। যেমন আমি যদি উদাহরণ দিই, আমরা অনেকেই কিন্তু গ্রেট ওয়াল অফ চায়না সম্পর্কে তেমন কিছু জানি না, শুধু জানি চায়নার একটা গ্রেট ওয়াল আছে। তো আপনি ইউটিউবে সার্চ করেন হিস্টোরি অফ গ্রেট ওয়াল অফ চায়না। আমরা জানি তাজমহল বানাইছিল মমতাজের জন্য, বাট হোয়াই হি বিল্ট ইট? শাহজাহান কেন এটা তৈরি করেছিল, কিভাবে তৈরি করেছিল, এটার উপর আপনি ভিডিও দেখেন, তাহলে আপনার এখান থেকে অবশ্যই লিসনিং স্কিল বাড়বে। সে যদি খুব বেশি বিগিনার হয়, আমি তাকে সাজেস্ট করবো আপনি কার্টুন দেখা শুরু করেন, ইংলিশ কার্টুন। হ্যাঁ, আপনি ইংলিশ কার্টুন দেখেন, ইংলিশ কার্টুন দেখার পরে আপনি পডকাস্ট দেখা শুরু করেন, আর ওই যে বললাম হিস্ট্রি এগুলোর উপর ভিডিও দেখা শুরু করেন, আপনার লিসনিং স্কিল অটোমেটিক্যালি বেড়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা যদি আবার ফিরে যাই, ওই যে হাঁটতে না পারলে যে মাউন্টেন ক্রস করতে পারবে না, যে ব্যক্তি সেন্টেন্স মেক করতে পারে না, সে কোনোভাবে কথা বলতেও পারবে না, রাইটিং এ লিখতেও পারবে না। সো তার উচিত, আমরা বলি গ্রামার প্রয়োজন নেই, বাট একদম বেসিক কিছু গ্রামার প্রয়োজন আছে অবশ্যই। যেমন আপনাকে জানতে হবে হাউ টু মেক এ সেন্টেন্স। সো হাউ টু মেক এ সেন্টেন্স, এটার উপর আপনার একটু স্টাডি করা লাগবে, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। যেমন একদম বেসিক সেন্টেন্স যদি আমি বলি, একটা সাবজেক্ট প্রয়োজন, ভার্ব প্রয়োজন, একটা অবজেক্ট প্রয়োজন, সে এটা শিখুক। তারপরে এটার ধীরে ধীরে এটা থেকে সেন্টেন্স আরো বড় করুক, তারপরে সে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় এটা শিখুক, সারাদিন সে এটাতে ব্যয় করুক। তারপরে আমরা জানি কেমব্রিজে সাধারণত অ্যানিম্যাল, হিস্ট্রি, আর্কিটেকচার, তারপরে টেকনোলজি, আপনার বিভিন্ন থিংস যেমন পারফিউম, গোল্ড, এসব নিয়ে থাকে, আপনার আর্টিকেল, দ্য প্যাসেজ থাকে। সো একজন স্টুডেন্টের উচিত প্রতিদিন সে এনশিওর করবে যেন এসব টপিকের উপর 1 ঘন্টা সময় সে কোনো একটা আর্টিকেল পড়ে। আমরা মানুষকে সাজেস্ট করি ভাই তুমি নিউজ পেপার পড়ো, বই পড়ো, বাট আমি মনে করি সে যদি র্যান্ডমলি নিউজ পেপার পড়ে তার মজা লাগবে না, ভালো লাগবে না। ওইখানে পলিটিক্স থাকবে, এরেস্ট, ওইখানে ওয়ার্ডগুলো থাকবে ভিন্ন। যেমন সে এখন পত্রিকা খুললে দেখবে
ভারত পাকিস্তান যুদ্ধ, ফাইটার জেট, কলাপস, বম, অ্যাটম বম, এগুলো দেখবে সে। বাট আমার তো মেইন এক্সামে এই টাইপের তেমন একটা থাকে না। আমার মেইন এক্সামে থাকে অ্যানিমেল রিলেটেড, আর্কিটেকচার রিলেটেড, যেমন থাকতে পারে পিরামিড নিয়ে। সো আমি সাজেস্ট করব এইভাবে র্যান্ডমলি নিউজ পেপার না পড়ে স্টুডেন্টরা যাতে ওই টাইপের আর্টিকেলগুলো পড়ে। অবশ্যই। তাহলে সে এখান থেকে পড়লে ধরেন সারাদিনে 2 ঘন্টা পড়লো, 10-15টা আননোন ওয়ার্ড কালেক্ট করলো। আর সে কিন্তু একটু একটু গ্রামার আইটেমও শিখতেছে, অবশ্যই সেন্টেন্স মেকিং শিখতেছে। সো এইভাবে যদি, আরেকটা জিনিস হচ্ছে এ গুড লিসনার ইজ এ গুড স্পিকার, অবশ্যই, এন্ড এ গুড রিডার ইজ এ গুড রাইটার। সো সে যখন ভালো শুনবে, ভালো বলতে পারবে, ভালো পড়বে, ভালো লিখতে পারবে। সো 1 মাস যদি একটা স্টুডেন্ট এই ইংলিশ শেখার উপর জোর দেয়, আইএলস না করে, আমি মনে করি তাহলে তার বেসিকটা স্ট্রং হয়ে যাবে। অবশ্যই। তারপরে সে এখন আসবে সেকেন্ড ধাপে। সেকেন্ড ধাপটা হবে তার 40% আইএলস, 60% ইংলিশ। তখন আগের মতোই এখন একটা লিসনিং টেস্ট দিবে, সাথে ইংরেজি শুনবে, হালকা একটা প্যাসেজ 1 দিবে, শুধু একটা প্যাসেজ 1 প্যাসেজ ওয়াইজ টেস্ট দিবে, সাথে আপনার অন্যান্য আর্টিকেল পড়বে। এটা হলো আপনার ধাপ 2। যখন সে 2-3 মাস এভাবে ক্রস করবে, তখন সে মোটামুটি একটু অ্যাডভান্স হয়ে যাবে। তখন সে এটাতে নিয়ে আসবে 60% আইএলস, 40% ইংলিশ। সো এইভাবে যদি সে আগে যায়, আমি বিশ্বাস করি তারপরে সর্বশেষ ফাইনাল ধাপে ওই যে আমি একটু আগে শেয়ার করলাম 1 মাসের একটা রোডম্যাপ, সে ওইটাতে মুভ করবে সবশেষ। এইভাবে যদি একজন মানুষ 5 থেকে 6 মাস পরিশ্রম করে, আমি বিশ্বাস করি তার পক্ষে আইএলস এ ভালো একটা স্কোর করা সম্ভব। দ্যাটস ইট। আচ্ছা, ওকে তানভীর স্যার, আরেকটা জিনিস, ওকে, আমি যখন মক টেস্ট নিয়ে অনেক সময় দেখলাম স্পিকিং টেস্টে অনেকে লেভেল দেখা যায় খুবই ভালো, আমি জানি, বাট সে যখন টেস্ট দিতে আসে তার ভয় তার স্কোরটা অনেক নামিয়ে দেয়। তো সেই থেকে উত্তরণ পাওয়ার ওয়েট আসলে কি হতে পারে? আমি বলবো হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল, এটার জন্য আপনার সাহসটা আপনি কিভাবে বৃদ্ধি করবেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমরা ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নাম শুনছি। উনি মাত্র কথার কথা, আমি যেটা জানি না শিওর, 13 জন সৈন্য নিয়ে এত দ্রুত উনি ঘোড়া ছুটে গেছিলেন, বাকিরা ভয় পেয়ে গেছিল। তার মানে এখানে ভয় অনেক বড় একটা বিপদ। যে অনেক সৈন্য ছিল, কিন্তু ওরা ভয়ের কারণে তাদেরকে প্রতিরোধ করতে পারে না। ওনার অনেক সাহস ছিল, তাই অনেক কম সৈন্য নিয়ে উনি জয় করে ফেলছে। আমরা যদি এটা আইএলস এর ক্ষেত্রে দেখি, তো সে কিভাবে আসলে এটা বুস্ট করবে, আমি পার্সোনালি তাকে বলবো, ফার্স্ট অফ অল আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়ান, আয়নার সামনে কথা বলার ট্রাই করেন। আমার যেটা ব্যক্তিগত অভিমত, যখন আয়নার সামনে আপনি প্র্যাকটিস করবেন, ধীরে ধীরে আপনার সেলফ কনফিডেন্স বাড়বে। তারপরে উনি যেটা করতে পারে, এখন বন্ধুর সামনে কথা বলবে। বন্ধুর সামনে কথা বলার পরে এখন ধীরে ধীরে আস্তে আস্তে সে ক্লাসে যেহেতু আসবে, আমাদের বেশিরভাগ আইএলস স্টুডেন্ট থাকে কোচিং এ আসে, সে অবশ্যই পরিচিত অপরিচিত স্টুডেন্ট পাবে, শুরু করবে অপরিচিত মানুষের সাথে কথা বলা। ধীরে ধীরে সে একদিন তার বেস্ট টিচারকে রিকোয়েস্ট করবে, স্যার আমার একটা টেস্ট নেন, কারণ বেস্ট টিচার তার কিন্তু পরিচিত। তখন বেস্ট টিচারের কাছে যখন দিল, তখন তার কনফিডেন্স আরো বাড়বে। এখন সে যাবে হচ্ছে অন্য একজন টিচারের কাছে। আমি মনে করি এই পদ্ধতি যদি সে আগে যায়, প্রথমে সে মিররে দেখবে, ভিডিও করবে, মিররে টেস্ট দিবে, আর হচ্ছে মোবাইলে ভিডিও কলে কারোর সাথে টেস্ট দিবে। আমি মনে করি এই পদ্ধতি ধীরে ধীরে গেলে সম্ভব। দ্যাটস ইট। ওকে স্যার, তানভীর স্যার, থ্যাঙ্কস ফর কামিং, এবং সুন্দর একটি সাজেশন দিয়েছেন আপনি সবাইকে। তো আশা করি যদি আপনারা যদি ওই রকম সাজেশন ফলো করে, ইনশাল্লাহ বিশ্বাস করি, শুধু আমি না, তানভীর স্যারও বিশ্বাস করি যে আপনারা যদি লেভেল থাকে 4, ওইটাকে নিয়ে যেতে পারবেন 7 to 7.5 to 8-এ। সো বিশ্বাস করি আমরা ওই রকম অনুযায়ী আপনারা করার চেষ্টা করবেন। সুতরাং ভালো থাকেন। আসসালামু আলাইকুম।